সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। সকাল 11টা থেকে 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। অভিযানে আটক 25 হামলায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আবারও পরস্পর বিরোধী অবস্থানে দলগুলো। ঐক্য নষ্ট হলে নতুন সংকটের শঙ্কা, বিলম্বিত হতে পারে গণতন্ত্রের ফেরা, মানছেন রাজনীতিকরাও। ছাড় দেওয়ার মানসিকতায় জোট বিশ্লেষকের। এবং অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে পালিত হচ্ছে ফ্রি ইন্টারনেট ডে। প্রায় 12.25 কোটি গ্রাহককে বিনামূল্যে 1 জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার। মেয়াদ 5 দিন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। নিষিদ্ধ ছাত্রলীগ ও পতিত আওয়ামী নেতাকর্মীদের হামলা ও সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। বহাল থাকবে শুক্রবার বেলা 11টা পর্যন্ত। এরপর 3 ঘন্টা শিথিল থেকে আবারও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে কারফিউ। এদিকে যৌথ অভিযানে গোপালগঞ্জে 25 জনকে আটক করা হয়েছে। জোরদার করা হয়েছে পুরো জেলা নিরাপত্তা। শাহজাহান খানের ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। এই সহিংসতার পর কারফিউ বাড়ল দ্বিতীয় দফায়। শুক্রবার বেলা 11টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এরপর শিথিল থাকবে 3 ঘন্টা। পরে দুপুর 2টা থেকে আবারও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে। 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে। তারপর আবার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গোপালগঞ্জের হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। বাইরে থেকে যারা গোপালগঞ্জে অবস্থান করছেন তাদের শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরো অধিক ফোর্স এখানে এনেছি। গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। বৃহস্পতিবার দিনভর থমথমে অবস্থায় ছিল পুরো গোপালগঞ্জ জেলা। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। আমরা সাধারণ জনগণ খাইতে খাই, দিন আনি দিন খাই, আমাদের তো আর কেউ দেবে না। এই যে আজকে গোপালগঞ্জ শহরটা পুরো অচল, আমরা এখন কি করে খাবো কোন? আমরা বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবই বন্ধ। জীবনে যেখানে ভাই সংসার আছে তাই নিয়ে খুব বিপদের ভিতরে আছে। এদিকে জেলা কারাগারে হামলার ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান নতুন করে হামলার শঙ্কা নেই। পুলিশেরও একদিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব। গতকালের পরিস্থিতির পর এখনও সেনাবাহিনীর এপিসি গোপালগঞ্জের সড়কে, সঙ্গে আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এর মধ্যেও যারা বেরিয়েছেন নিজেদের পেটের দায়ে তাদের মধ্যেও রয়েছে আতঙ্ক। আর দোকানপাট এখনও বন্ধ প্রায় সব জায়গায়। গোপালগঞ্জের পুরনো লঞ্চঘাট এলাকা থেকে আলামিন তুষার, সময় সংবাদ। গোপালগঞ্জ ঘিরে গোয়েন্দা তথ্য থাকলেও ঘটনা এত বড় হতে পারে এমন তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বুধবারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তোষ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় কমিটিকে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো সবগুলোই দেখবেন। এদিকে গোপালগঞ্জে এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে গোয়েন্দাদের কাছে এমন তথ্য ছিল না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নরমাল। গোয়েন্দাদের তো তথ্য ছিল
বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নোত্তর দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে জড়ো হয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। শান্তিপূর্ণভাবেই রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। বুধবার গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি সেখানে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই পদযাত্রায় হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে গোপালগঞ্জ সহ সারা দেশকে মুজিববাদ মুক্ত করারও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগকে গণতন্ত্রের হত্যাকারী উল্লেখ করে তাদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র হলে প্রতিহত করার কথা জানান এনসিপি নেতারা। ফরিদপুর ও রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রায় কথা বলেন তারা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা, হামলা, সংঘর্ষের পরদিন ফরিদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহরের সার্কিট হাউসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহর। এরপর পরই শুরু হয় পদযাত্রা। ডিসি অফিস, জেলা কারাগার, নীলতরী সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে তা শেষ হয়। বিকেল 3টার দিকে জনতা ব্যাংক মোড়ে পথসভার মঞ্চে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র নেতারা। এ সময় গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকব, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ, মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলেই গোপালগঞ্জ থেকে ফিরে এসেছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ মুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে এবার মার্চ করব। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। ফরিদপুরের পথসভা শেষে কড়া নিরাপত্তায় এনসিপির গাড়িবহর আসে রাজবাড়ীতে। বড়পুল মোড় থেকে আবারও শুরু হয় পদযাত্রা। রেলগেট এলাকায় গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে বক্তব্য রাখেন নেতারা। রাজবাড়ী সহ সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার করুণ পরিস্থিতির সমালোচনা করেন তারা। পরে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম সহ দলটির দুই মুখ্য সংগঠক। আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নাহিদ, সার্জিস, আক্তার, আসলাম, নাসির মনে এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই 5 জনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, ঘুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি, মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। রাজবাড়ী থেকে রাত 9টায় এনসিপির নেতারা পৌঁছান মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে। এ সময় কানায় কানায় পূর্ণ পথসভা স্থল। এখনো আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া, সংস্কার ও জুলাই সনদ না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন নেতারা। বলেন, বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না আওয়ামী লীগের। আওয়ামী লীগের কোনো রিকন্ডিশন বিটিন যদি বাংলাদেশে নামানোর চেষ্টা করা হয়, সেইটা আমরা গণতন্ত্র দিয়ে আবার উড়িয়ে দেব। আওয়ামী লীগের কোনো বিটি বাংলাদেশে থাকতে পারবে না। নতুন সংবিধানের আগ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে জুলাই পদযাত্রার 17তম দিনের কর্মসূচি শেষ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। কোনো ভয় ভীতি দেখিয়ে নয়, ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ
আমাদের পাশে এসে দাঁড়াবে, সেদিনও দাঁড়িয়েছিল, আমরা এটা বিশ্বাস করি। মাসুদুর রহমান, সময় সংবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও সারা দেশে এখন মবক্রেসি চলছে। বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। এ সময় এনসিপিকে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত না নেয়ার আহ্বানও জানান তিনি। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন থেকে শাহবাগ। আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিকেল 4:45টায় শুরু হয় বিক্ষোভ। নাইটেঙ্গেল মোড়, পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। এর আগে বিকেল 3টায় নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এতে বিক্ষোভ মিছিল পরিণত হয় জনসমাবেশে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, মিটফোর্ডের ঘটনায় অপপ্রচার চালিয়ে যুবদলের ওপর দায় চাপানো হয়েছে। অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। মিটফোর্ডের ঘটনাটি সেই রকম। কিছু ধর্ম ব্যবসায়ী আছে চাঁদাবাজির কথা বলে, প্রতিনিয়ত ওরা চাঁদা দিয়ে চলে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও সারা দেশে এখন মবক্রেসি চলছে। অভিযোগ করেন, সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এই অবস্থা তৈরি হয়েছে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। বলেন, এনসিপির আবেগতাড়িত কর্মসূচির কারণেই ফ্যাসিবাদী শক্তি গণ অভ্যুত্থানের শক্তির উপর হামলার সাহস পেয়েছে। আমরা প্রত্যাশা করি নাই ফ্যাসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণ অভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নির্বাচন বানচালে চক্রান্তের অংশ হিসেবে গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। আওয়ামী লীগ এখনও পেশিশক্তির রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে তারা বলেন, গণতন্ত্রকে আবারও ভুল লুণ্ঠিত করার চক্রান্ত শুরু হয়ে গেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি আর অপপ্রচারের প্রতিবাদে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে কৃষক দল। বৃহস্পতিবার দুপুরে কর্মসূচিতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নির্বাচন পেছানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো। তারেক রহমানের মতো আপসহীন এক নেতাকে এদিন দুপুরে ডিআরইউ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জেএসডির আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশিশক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। পেশিশক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে, যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি। সবাই বলেছে, এত কিছুর পরও তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগামী দিনে তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে এই জায়গাটা আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে।
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই, কারো পাতা ফাঁদে দলের কেউ যেন পা না দেয় সেই নির্দেশনাও দেন তিনি। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। গল্পটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে, অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না। এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। এদিকে বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পরে গণমাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়, পতিত ফ্যাসিস্টদের সমর্থকরা পরিকল্পিতভাবে এনসিপির উপর হামলা চালানোয় ১৪৪ ধারা জারি করতে হয়েছে, যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে হামলা স্বৈরাচার উত্থানের অশনি সংকেত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনেন তিনি। এদিকে জুলাই যোদ্ধাদের ওপর হামলা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী। স্লোগানে মুখর রাজপথ, ব্যানার প্লাকার্ড নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত মিছিলে আসেন নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ। বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে শেষ হয়। মিছিল পূর্ব বাইতুল মোকাররমের সমাবেশে বক্তব্যে গোপালগঞ্জ প্রসঙ্গ টেনে সরকারের প্রতি ক্ষোভ ঝাড়েন দলটির শীর্ষ নেতারা। সেখানকার স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার তদন্ত করে সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। এক নম্বর দুর্বলতা আপনার ভিতরে, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত। সরকারের গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন, এর দায়িত্ব কার? এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, রংপুর, বরিশাল সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোনদিন ভিন্ন মতকে সহ্য করতে পারেনি। নিজেদের ভিতরেও ঐক্য বিনষ্ট করা যাবে না। এটা তৃতীয় পক্ষ আমাদেরকে ফায়দা লুটতেছে। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান জামায়াত নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নানা ইস্যুতে সাম্প্রতিক সময়ে ফুটে উঠছে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। যদিও এটিকে বিরোধ নয়, এখনও মতভিন্নতা হিসেবেই দেখতে চান রাজনীতিকরা। স্বীকার করছেন, ঐক্যে ফাটল ধরলে নতুন সংকটে পড়তে পারে দেশ, বিলম্বিত হতে পারে গণতান্ত্রিক যাত্রা পথে ফেরা। তাই কোনো ইস্যুতে অনড় না থেকে দলগুলোর একে অন্যকে ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একজন বিশ্লেষক বলছেন, এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সরকারও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মাঠের স্লোগান, মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা, সবখানি এখন কম বেশি দূরত্ব দৃশ্যমান হচ্ছে সেই সব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকার পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাইয়ে ছিল একই প্ল্যাটফর্মে। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। কোন কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন।
লম্বা লম্বা কথা বলেন। জনমনে প্রশ্ন, বছর ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐক্যে? যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয়, বরং মতের ভিন্নতা হিসেবেই এখনো দেখছেন নেতারা। তাদের মতে দলগুলোর কর্মসূচি, নীতি, এজেন্ডায় ভিন্নতা থাকেই স্বাভাবিক, আর গণতান্ত্রিক সে মূল্যবোধের প্রতিফলনই দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, দূরত্বের কিছু নাই। এই জন্য এটা ভিন্ন ভিন্ন দল হয়েছে। যে জায়গাগুলোতে ঐক্যমত হওয়া সম্ভব সেখানে হবে। এর বাইরে যেটা থাকবে তারা জনগণের কাছে আমাদেরকে সবাইকে যেতে হবে। তথ্যগত জায়গায়, পলিসিগত জায়গায় আমাদের মধ্যে ডিবেটের জায়গা থাকবে। আমাদের মধ্যে বিভিন্ন কাজগুলো কতটা ভালোভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো আমাদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হয়ে উঠবে। রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা থাকবে, কিন্তু সেটা যেন বিদ্বেষের জায়গায় চর্চা না হয়। দল ভিন্ন হলে মতদ্বৈততা থাকতে পারে, তবে এটা যেন মতবিরোধে পরিণত না হয়। সেই জায়গায় যে আমরা সবাই দায়িত্বশীল হতাম, তাহলে মতবিরোধের জায়গাটা বা পাল্টাপাল্টি আক্রমণের জায়গাটা হয়তো এড়িয়ে যাওয়া যেত। তবে বিভেদ, অনৈক্য বাড়লে যে নতুন সংকটে পড়বে দেশ, এমনটা মনে করেন রাজনৈতিক নেতারাও। তাই বাড়ছে ঐক্যের তাগিদও। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন পেশিশক্তি নির্ভর না হয়। দেশের প্রশ্নে জনগণের স্বার্থে যদি এক সুরে কথা না বলতে পারে, তাহলে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে আছে, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। যেখানে ঐক্যমত হবে না, ওইটাকে আপনি যদি ওইটা নিয়ে যদি বেশি নিজেদের মধ্যে কেবল দর কষাকষি করতে সময় নষ্ট করেন, গণতন্ত্র কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার ছাড়া, গণতান্ত্রিক অর্ডার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো পরিবর্তন সম্ভব না। বড় ধরনের সংকটের জন্ম না দেয়াই আমাদের কাম্য, কারণ এই জন্য এত রক্ত দেওয়া হয়নি। আমরা এখন নির্মাণের পথে আগাতে চাই। সেজন্য সংকট বা মহাসংকটের দিকে দেশ যেতে আবার দাবিত হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নিজ নিজ কর্মসূচি নিয়ে আমাদেরকে মাঠে প্রতিযোগিতা করতে হবে। অশুভ প্রতিযোগিতা কখনো ভালো সফল আনবে না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর যেমন পরস্পরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, তেমনি ভূমিকা রাখতে পারে সরকারও। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। এটা ডক্টর ইউনূসকে উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলগুলো যেন বাউন্ডারি ক্রস না করে, অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকেও একটা চেষ্টা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মত পথের ভিন্নতা থাকবেই, তবে প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গত বছর এই দিনে দেশ জুড়ে পালিত হয় কমপ্লিট শাটডাউন ঠেকাতে সারা দেশে বিজিবি মোতায়েন করে হাসিনা সরকার। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রলীগ ও পুলিশের। এদিন মারা যান 29 জন আর আহত হন অন্তত 3000 মানুষ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো দমে মাঠে নেমে সফল করে শাটডাউন কর্মসূচি। ততদিনে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন বহু শ্রেণী পেশার মানুষ। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে, বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে 47 জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও। এদিকে শাটডাউন ঠেকাতে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিক সহ 29 জন নিহত হন এবং আহত হন অন্তত 3000। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। 500-600 মানুষ প্রতিদিন মানুষের লাশের মিছিল বাড়ছে এবং আরো মানুষ রাস্তায় নামতেছে শহীদ হওয়ার জন্য। সেইখানে আসলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা বা আমাদের সেই জীবন আসলে গুরুত্বপূর্ণ ছিল না। রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়,
এই আন্দোলন বিএনপি জামাতের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। এদিকে রাত 9টার দিকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার। গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী। এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয়। মানুষ রক্ত দিচ্ছে, শিশুরা রাস্তায় নেমে যাচ্ছে, এটা তো অনেক বড় একটা দায়বদ্ধতা যে মানুষ আমার জন্য রক্ত দিতে আস্থাটা রাখতে পারেনি, সেই আস্থাটা মানুষ আমাদের উপর রাখছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বর্ষপূর্তি আজ। দিনটি স্মরণে 1 GB ডাটা ফ্রি পাচ্ছেন মোবাইল গ্রাহকরা। বিটিআরসি বলছে 5 দিন মেয়াদে গ্রাহককে এই ডাটা অফার করতে হবে। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে গত বছরের 18 জুলাই দমন-পীড়নের সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ব্রডব্যান্ড 5 দিন আর মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় 10 দিন। এতে শুধু তথ্য প্রযুক্তি এবং ই-কমার্স খাতে ক্ষতি হয় 2000 কোটি টাকার বেশি। ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে। ওই ঘটনার বর্ষপূর্তি পালনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। 18 জুলাই মধ্যরাত থেকে 11,76,00,000 মোবাইল ইন্টারনেট গ্রাহককে বিনামূল্যে 5 দিন মেয়াদে 1 GB ডাটা অফারের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। মধ্যরাত থেকে সিদ্ধান্ত কার্যকর করেছে মোবাইল অপারেটররা। এ বিষয়ে জানাতে গ্রাহককে পাঠানো হচ্ছে খুদে বার্তা। বিনামূল্যের এই ডাটা পেতে গ্রামীণ ফোনে *121*1807#, রবির *4*1807#, বাংলা লিংকের *121*1807# এবং টেলিটকের *111*1807# এই নম্বরে ডায়াল করতে হবে। আমাদের যে সাবস্ক্রাইবার, ওনাদেরকে আমরা SMS এর মাধ্যমে জানিয়েছি এবং এটা অ্যাভেল করতে তারা মাইজিবি বা USSD দুইটা প্ল্যাটফর্ম থেকে করবেন এবং সেই ডিরেকশনগুলো তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। প্রত্যেকটা মেগাবাইট ডেটার ক্যাপাসিটি তৈরি করতেও কিন্তু আমাদেরকে প্রচুর ইনভেস্ট করতে হয়। তো এই কারণে এই ডিসিশনগুলো যদি আমাদের সাথে একটু আলোচনা করে নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেটারভাবে এই জিনিসগুলো ডিজাইন করতে পারবো। বিনামূল্যের এই ডাটা করমুক্ত হবে কিনা তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে প্রধান উপদেষ্টাকে জানান কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাই সনদের মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে এবং মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে। রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে সেই ফ্লোরের একজন সিকিউরিটি আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ভবনটির 21 তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডে ঘটেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট অফিসে লাগা এই আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। বৈদ্যুতিক লাইনে আগুনটা পাইছি, সেই কারণে আমরা বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনটা লাগতে পারে, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের ফায়ার সার্ভিস পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংকেও আগুন যদি বড় হয়ে যেত, আগুন ছড়ানোর সম্ভাবনা ছিল, আশেপাশে বড় বড় বিল্ডিং ছিল, ছড়ানোর সম্ভাবনা ছিল। তাদের সিকিউরিটি একজন আহত হয়েছে, সে 2 আহত হয়েছিল। আমরা আমাদের গাড়ি দ্বারা তাকে হাসপাতালে প্রেরণ করি। 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর হবে 10 লাখ। এমন প্রলোভনে মিস্ট্রাল AI নামে একটি ভুঁইফোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন
5 থেকে 6 লাখ মানুষ। এর মধ্যে গাজীপুরে আছেন 2000 মানুষ। মাত্র 2 মাসে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা কোম্পানিটির মালিক হিসেবে তুলে ধরা হয় বিশ্বের অন্যতম শীর্ষধনী বিল গেটসকে। প্রতারক চক্রকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। কোম্পানির মালিক বিল গেটস, যিনি একাধিকবার সারা বিশ্বের জমকালো আয়োজনে অংশ নেয়া এরা সবাই মিস্ট্রাল এআই নামের একটি প্রতিষ্ঠানের সদস্য। চলতি বছর জুনে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে গাজীপুরের একটি নামকরা রেস্টুরেন্টে। আমি অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা আছি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। প্রতিষ্ঠানটিতে 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর তা 10 লাখে রূপ নেবে, এমন প্রলোভনে বিনিয়োগ করেছেন শত শত মানুষ। আমার বর্তমান বিনিয়োগ আছে 4 লক্ষ টাকা। আশ্চর্যের বিষয়, অনলাইনে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটির মালিক নাকি বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের একজন, বিল গেটস। মাত্র 2 মাসের ব্যবধানে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। তথ্য বলছে গাজীপুর থেকেই প্রায় 2000 মানুষ বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে। নিরুপায় হয়ে যাদের বেশিরভাগই এখন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। 300-1500 এটা আমরা প্রতিদিন নিবাইতাম, ওইগুলো একদম স্বল্প সময়ের ছিল, 2 দিন 3 দিন 5 দিন এমন করে ওইটা মিলিয়ে ঝিলে আমরা যে বড় অ্যামাউন্টগুলো যেগুলো লাগাইছি মানে ইনভেস্ট করছি সেই প্রোডাক্টগুলো আমাদের আটকে আছে। অ্যাপসে কোনো কাজ করছে না, টাকা উত্তোলন করতে পারতেছি না। বিনিয়োগের টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার আগেই অভিযুক্তদের সঙ্গে কথা হয় সময় সংবাদের। কোনো রকম অনুমোদন ছাড়াই সংস্থাটি পরিচালনার কথা স্বীকারও করেন ম্যানেজার দাবি করা এই ব্যক্তি। বিল গেটস এটার একটা সহযোগী প্রতিষ্ঠান, গুগলও এটার সহযোগী প্রতিষ্ঠান, আর ফেসবুক সরাসরি এটার সাথে জড়িত না, তবে ফেসবুকের 2জন সিনিয়র কর্মকর্তা এটার মূল উদ্যোক্তা। আইএসও সনদপত্র এটা আমাকে দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়টা যে অনুমোদনের কাগজপত্র আমাকে দেখাতে পারেনি। বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে বিনিয়োগ করেছেন প্রায় 5 থেকে 6 লাখ মানুষ। পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আগে থেকে এ ধরনের ওয়াকিবহাল ছিলাম না, যেহেতু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। এখন যেহেতু অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিব। এই ওষুধটা পানির সাথে গুলে পায়। শুধু অর্থ আত্মসাৎই নয়, রাতারাতি ওজন বৃদ্ধির প্রলোভন দেখিয়ে অনলাইনে মুরগির ওষুধ বিক্রি সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। মাদারীপুরে 2টি সড়কের 8.5 কিলোমিটারের পুরোটাই এখন মরণ ফাঁদ। বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগী শিক্ষার্থী ও পথচারী। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলায় ক্ষুব্ধ এলাকাবাসী। এ ব্যাপারে এলজিইডির কর্মকর্তার বক্তব্য না পাওয়া গেলেও চলতি অর্থ বছরে সড়ক দুটির সংস্কারের কথা জানায় উপজেলা প্রশাসন। শাহাদত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও আবার ইটসরে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি। মাদারীপুর সদর উপজেলার 2টি সড়কের পুরো অংশেই বেড়েছে ঝুঁকি। পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন টুকুমোল্লার বাড়ি থেকে সর্দারকান্দি পর্যন্ত সড়কের দূরত্ব 4 কিলোমিটার। এই সড়ক দিয়ে প্রতিদিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে, অথচ ইটভাটার কাজে প্রতিনিয়ত ব্যবহৃত মাহিন্দ্র ও ট্রাক পিকআপের কারণে পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। চরম ভোগান্তিতে পথচারীরাও। একটা রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তারা নেওয়ার কোনো সিস্টেম থাকে না। কোনো একটা গাড়ি, কোনো একটা ভ্যান, কোনো একটা রিক্সা, কোনো কিছু চলতে পারতেছে না। বৃষ্টি নামলে ঘরের থেকে একটু বাইরেও যায় না, মসজিদ পর্যন্ত যাইতে পারি না। এদিকে পখিরা বাজার থেকে শুরু হয়ে আজিজুল মহাজনের বাড়ি পর্যন্ত 4.5 কিলোমিটার সড়কের বেহাল দশা। বৃষ্টির পানিতে পুরো সড়ক এখন কাদায় ভরা। সড়কের বেহাল দশায় আটকে যায় গাড়ি। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার পাকা সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। কিন্তু অন্য জায়গায় যেখানে আছে, তারপরে সেখানে পাকা ঢালাই থাকা সত্ত্বেও এখানে আবার দিতেছে, কিন্তু আমাদের এখানে কোনো পাওয়া যাচ্ছে না। আমাদের নিজের এই এলাকার লোকজন মিললে নিজে অর্থায়নে ওই ইট আমাদের টাকা দিয়া আর শ্রম দিয়া আমাদের এলাকার লোকজন নিয়ে ভ্যান গাড়ি দিয়া ইট দিছি। হেও আজকে 15 বছর। অবশ্য চলতি অর্থ বছরেই সড়ক দুটি সংস্কারের আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন যে অর্থ বছর শুরু হচ্ছে সেই প্রেক্ষিতে আমাদের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে যে কোন সড়কগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা ভিজিট করব, ভিজিট করে প্রাপ্যতা অনুসারে এই সড়কগুলোর উপর কাজ করব। 2019-20 অর্থ বছরে পখিরার সড়কটি খোয়াসপুর ইউনিয়ন পরিষদ থেকে ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণের কথা থাকলেও অদৃশ্য কারণে তা অসমাপ্ত রাখা হয়। আর পাঁচখোলার সড়কটি কবে সংস্কার হয়েছে তার কোনোই তথ্য নেই কারো কাছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ,
সময় সংবাদ, মাদারীপুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় ডাস্টবিন না থাকায় রাস্তায় ফেলা হচ্ছে ময়লা। বেসরকারি হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ। দুর্গন্ধে নাকাল নগরবাসী, বাড়ছে মশার উপদ্রব। নগর প্রশাসক বলছে দ্রুতই কয়েকটি স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সিটি কর্পোরেশন আছে ঠিকই, নেই কার্যত কোনো উদ্যোগ। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা, তোয়াক্কা নেই কারো। শহরের বিবি রোড, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এবং নারায়ণগঞ্জ আদমজি সড়ক সহ অন্তত 30টি স্থান যেন ময়লার ভাগার। ডাম্পিং স্টেশন না থাকায় খালি জায়গাকেই বর্জ্য ফেলার স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। গরু মরলে, কুকুর মরলে, মানে যে কোনো মরা ময়লা আবি যাবি সব এই জায়গায় ফেলায়। জায়গায় জায়গায় ছড়ায় রাখার কারণে ময়লা আরো রাস্তাঘাট আরো নষ্ট হয়ে যেতেছে। পরিবেশের একটা মারাত্মকভাবে দূষণ হচ্ছে। রাস্তার পাশে ফেলা হচ্ছে বেসরকারি হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির ময়লা, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। অতিষ্ঠ শহরবাসী, যেন দেখার কেউ নেই। স্কুলের বাচ্চা কাচ্চা নিয়ে গেলেন, দুর্গন্ধ আসে, কত ময়লা আবর্জনা, যে দুর্গন্ধ ছুটে যাত্রী অনেক সময় বমি করে দেয়। এই জায়গার পরিবেশ খুবই খারাপ, আমরা অসুস্থ হয়ে যেতেছি এক কথায়। তো এখন কি করবো, কার বলবো, কে সমাধান করবে? দেশ সবাই এনে কেন ফেলাইতেছে। এমন জনভোগান্তির শেষ কোথায়? যথাযথ উত্তর পাওয়া না গেলেও নগর প্রশাসক বলছেন দ্রুতই কয়েকটি স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। আমরা একটা সার্ভে টিম হতে পাঠিয়ে আসলে লোকেশনটা সুইটেবল কোথায় হবে, কোথায় কোথায় ডাস্টবিন দেওয়া যেতে পারে সেটা আমরা নির্ধারণের পরে আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব। 1876 সালে গঠিত হয় পৌরসভা। 2011 সালে পৌরসভা থেকে রূপান্তর হয় সিটি কর্পোরেশনে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলছে না কোনো সেবা। দিনের পর দিন অফিসের বারান্দায় ঘুরতে হচ্ছে বলে অভিযোগ সেবা প্রত্যাশীদের। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জমির নামজারি, দাখিলা, খতিয়ান, তদন্ত প্রতিবেদন সহ ভূমি সংক্রান্ত যে কোনো কাজ সহজ করতে সেবার আধুনিকায়ন ব্যবস্থা করেছে সরকার। তবে ব্যতিক্রম চিত্র ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুর ইউনিয়ন ভূমি অফিসে। সেবা প্রত্যাশীদের অভিযোগ, তদন্ত প্রতিবেদন কিংবা খাজনা আদায় বা নামজারির প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ না দিলে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। নামজারি করতে সরকারি চার্জ 1170 টাকা, অথচ সেবা গ্রহীতার কাছ থেকে নেওয়া হচ্ছে প্রকারভেদে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত। 50 টাকা দাখিলা করতে নেওয়া হচ্ছে 500 টাকা। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। ভূমি সংক্রান্ত যে সেবার জন্যই তার কাছে যান, টাকা ছাড়া সে কোনো সেবাই দেয় না। বহুতবারই গেছে, গেলে ভাড়া টাকা ছাড়া কোনো কাজ করে না, টাকা দিলেও কাজ হয় না, ঘুরোয় খালি ঘুরোয়। যে সকল কর্মকর্তা কর্মচারীরা এই ধরনের ভূমিকায় আছে তাদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিনীতভাবে নিবেদন জানাচ্ছি। তবে তহসিলদার বলছেন অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি সত্য নয়। আমাদের এখানে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সিস্টেম নাই, আমাদের অর্থ নেওয়ারই সিস্টেম নাই, যার কারণে এই সমস্ত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, অমূলক, আমাকে হেয় করার একটা প্রচেষ্টা। উপজেলা প্রশাসন বলছে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চেষ্টা করছে ওর অতীতের যে রেকর্ডগুলো বা অন্যান্য যে কর্মকর্তার সাথে কাজ করেছে তাদের সাথে কথা বলে আসলে যদি সে যদি নিয়মিতগুলো করে থাকেন আমরা অবশ্যই এটা তদন্ত করে তাদেরকে জানিয়ে দিব। আর কি তদন্ত প্রয়োজন হবে না, যেহেতু আমাদের নিয়ন্ত্রণাধীন স্টাফ, আমরা ব্যবস্থা নিতে পারব। চতুর ইউনিয়ন ভূমি অফিসের অধীনে 14টি মৌজা আছে। সময় সংবাদ, ফরিদপুর। মুন্সিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের 51% পদ খালি। কেন্দ্রগুলোতে জন্ম নিয়ন্ত্রণ উপকরণ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পর্যাপ্ত ওষুধ নেই, এতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে কর্তৃপক্ষ বলছে তারা জেলাব্যাপী কার্যক্রম চলমান রেখেছে, দ্রুত সমস্যা সমাধানের আশা তাদের। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
তৃণমূল পর্যন্ত ছড়িয়ে আছে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। জন্ম বিরতিকরণ ছাড়াও মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর কিশোরীদের সচেতন করার দায়িত্বে বিভাগটি। পরিকল্পিত পরিবার এবং বাল্যবিয়ে বন্ধেও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে এই বিভাগের কাজ করার কথা। কিন্তু মুন্সিগঞ্জের ৬৮ ইউনিয়নের মধ্যে ৫৮ ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও ৩টি ব্যবহার অনুপযোগী আর ১৫টি বেশি জরাজীর্ণ। ১১৩টি কমিউনিটি ক্লিনিক এবং ২৪০ স্যাটেলাইট ক্লিনিক থেকেও দেয়া হয় বিভাগটির সেবা কার্যক্রম। কিন্তু জনবল সংকটে এই কার্যক্রম এখন মুখ থুবড়ে পড়েছে। ফ্রিতে কন্ডম বা ওষুধ এটা পাওয়া যাচ্ছে, এখন এখানে আসলে পাওয়া যায় না। ৯ মাস যাবৎ আমাদের কোনো পরিবার পরিকল্পনা বিতরণ সামগ্রী নাই এবং কোনো ওষুধপত্র নাই। আগের দেওয়াগুলো ছিল এতদিন পর্যন্ত দিয়েছি, এখন পর্যন্ত ওষুধ নাই। ডেলিভারি করতে আসলে যে ওষুধ দিত আগে সেই ওষুধটা এখন সাপ্লাই নাই, যার কারণে বাইরে থেকে কিনতে হচ্ছে। লোকবলের অভাব। একটা FWB আমরা ২-৩টা সেন্টারে কাজ করি। জেলার ৩টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা ও শিশুর স্বাস্থ্য ছাড়াও কিশোর কিশোরীদেরও স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেওয়া হয়। মা এবং শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য যখন মা একজন গর্ভবতী হন তখন আমরা তাকে কাউন্সিলিং করে বলে দিই যে আপনি কমপক্ষে হলো 4 বার চেক আপে আসবেন এবং যদি পারেন 4 বারের চেয়েও বেশি আপনি চেক আপ করাতে আসবেন। তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন বলে জানায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। কোনো কেন্দ্রে কিন্তু আমরা বন্ধ রাখছি না। তাহলে এখন প্রশ্ন আসে তাহলে কীভাবে আমরা জনবল নেই 50%? এটা হচ্ছে যে আমার ইউনিয়ন লেভেলে আমার SSCMO FWV 2 ক্যাটাগরির লোক আছে যারা একটা কেন্দ্রকে সচল রাখে। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের ৭৬০ জন জনবলের মধ্যে ৩৮৪টি পদই খালি রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মধ্য আষাঢ়েও পানি নেই মুন্সিগঞ্জের শতবর্ষী রিকাবি বাজার খালে। দখল হয়ে গেছে উৎসমুখ। ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা খালটি আবারও দখলের থাবায়। খালের উন্নয়ন প্রকল্প নিয়ে কর্তৃপক্ষের দাবি আর বাস্তবতায় বিস্তর ফারাক। তাই প্রাচীন এই বন্দরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভে ফুঁসছেন। উপজেলা প্রশাসন বলছে দখল হয়ে থাকলে নেওয়া হবে ব্যবস্থা। নাসির উদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের রিকাবি বাজার খাল আবারও দখলের থাবায়। উৎসমুখ বন্ধ করে খালের পেটে তোলা হয়েছে স্থাপনা, সঙ্গে আড়াআড়ি রাস্তা। ধলেশ্বরীর সংযোগস্থল আটকে দেয়ায় স্রোত তো দূরের কথা, ভরা বর্ষায় খালে নেই পানি। ময়লার বাঘারে পরিণত হয়েছে খালটি। ২০২২ সালে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর পানি প্রবাহ ফিরিয়ে আনার ঘোষণা কাগজেই রয়ে গেছে। আর খালের উন্নয়ন প্রকল্প নিয়ে কর্তৃপক্ষের দাবির সঙ্গে বাস্তবতার বড় ফারাক। তাই প্রাচীন এই বন্দরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভে ফুঁসছেন। খাল খনন করে লেক বানাইব, রোড করব, রোডও দেখতেছি না, লেকও দেখতেছি না, জাস্ট দেখতেছি ময়লার বাগার পড়ে রয়েছে এদিকে। এখানে পৌরসভার কর্মীরাও এটার মধ্যে জড়িত, তাদের ইন্ধনে এই কাজগুলি হয়। অনেক গন্ধ করে, হ্যাঁ, আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। এদিকে নয়নের খাল, ফেচুন্নির খাল, গোপপাড়া খালের আরও বেহাল দশা। বন্দরের প্রাণ এসব খাল এখন অস্তিত্ব সংকটে। কিন্তু উপজেলা প্রশাসনের গদ বাঁধা উত্তর, দখল হয়ে থাকলে নেওয়া হবে ব্যবস্থা। দখলের বিষয় থাকলে তো অবশ্যই আমরা ব্যবস্থা নিব, কিন্তু এটা আমি যতটুকু জানি যে এটা চলাচলের জন্য সাময়িক কিভাবে করা আছে, আর হলো যে কনস্ট্রাকশনের কাজটা চলমান আছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে রিকাবি বাজার খালের ওয়াকওয়ে ও বিনোদন পার্ক নির্মাণে ১৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর আগেও খনন সহ খালটির উন্নয়নে কয়েক কোটি টাকা ব্যয় হয়। এটাকে আমরা বিনোদন পার্কে রূপান্তর করার সেই প্রকল্প ডিপিপি হাতে নিয়েছি। অলরেডি ডিপিপি প্রায় চূড়ান্ত। আমরা ইতিমধ্যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা জলবায়ু প্রকল্পে এটা হস্তান্তর করব এবং এটার পিছনে লেগে থাকবো। 10.32 কিলোমিটারের প্রথম শ্রেণীর পৌরসভাটিতে লক্ষাধিক মানুষের বসতি। ধলেশ্বরী তীরের এই পৌরসভার 6.5 কিলোমিটার দীর্ঘ 4টি খালের মিরকাদিম অংশে 1 কিলোমিটার উদ্ধার হলেও পানি প্রবাহ চালু না হয় পরিণত হয়েছে ময়লার বাগারে। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। ধন্যবাদ রাইসা।
8.5 মাস পর গেল সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন ঠেকেছে প্রায় 800 কোটি টাকায়। বেড়েছে বাজার মূলধন ও প্রধান সূচকও। পরিসংখ্যান বলছে প্রায় 10 মাস পর বিনিয়োগমুখী এমন চাঙ্গা সপ্তাহ দেখল ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে 21 ক্যাটাগরির মধ্যে যে 3 খাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা, তার মধ্যে রয়েছে ব্যাংক ও ফার্মা কেমিক্যাল খাত। আবারও বিনিয়োগকারী মুখর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রায় 8.5 মাস পর গেল সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে দৈনিক লেনদেন হয়েছে প্রায় 800 কোটি টাকা। প্রথম কার্যদিবসে 666 কোটি টাকার লেনদেনের পরদিন 564 কোটি 37 লাখ টাকায় নামলেও বাড়তে থাকে তৃতীয় কার্যদিবস থেকে। চতুর্থ কার্যদিবসে পার হয় 750 কোটি টাকার গণ্ডি। পরদিন আরও বেড়ে দাঁড়ায় 789 কোটি 68 লাখ টাকায়, যা গেল বছরের 5 নভেম্বরের পর সর্বোচ্চ। সপ্তাহের এক কার্যদিবসে 500 কোটির বেশি, 2 দিন 650 কোটি পার, আর বাকি 2 দিন 700 কোটির ঘরে লেনদেন। এর আগে ঢাকার পুঁজিবাজার এমন সপ্তাহ দেখেছে 10 মাস আগে, গেল বছরের 22 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর। লেনদেনের এমন চাঙ্গাভাবে প্রধান সূচক DACX বেড়ে দাঁড়িয়েছে 5132.48 পয়েন্টে, যা গেল 13 এপ্রিলের পর সর্বোচ্চ। আর বাজার মূলধন 10,759 কোটি টাকা বেড়ে গেল 4 মার্চের পর হচ্ছে সর্বোচ্চ 6,87,498 কোটি 30 লাখ টাকা। তবে গেল সপ্তাহে 21 ক্যাটাগরির মধ্যে যে 3 খাতের দৈনিক গড় লেনদেন কমেছে, তার মধ্যে রয়েছে ব্যাংক ও ফার্মা কেমিক্যাল খাত। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে 4টি সবচেয়ে ভালো মানের A ক্যাটাগরির, আর একটি রয়েছে Z ক্যাটাগরির। দাম কমতির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে A ক্যাটাগরির 2টি, B ক্যাটাগরির 2টি ও Z ক্যাটাগরির 1টি কোম্পানি রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। চলছে রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। আকাশ কালো করে জড়ো হচ্ছে মেঘ, ঝরছে বৃষ্টি, আবার মেঘ সরে গিয়ে বাড়ছে তাপমাত্রা। এমন আবহাওয়ায় কিছুটা ভোগান্তিতে অফিসগামী মানুষ। আবহাওয়াবিদ বলছেন 24 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কম থাকলেও এরপরে আবারও বাড়তে পারে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। বাংলা পঞ্জিকা জানান দিচ্ছে এখন বর্ষাকাল। ঘন কালো মেঘের দল বৃষ্টি হয়ে লুটে পড়ে ধরার বুকে। এক পশলা বৃষ্টি শেষে খাবারের খোঁজে আসে কাঠবিড়ালি। তারই পাশে ছোটাছুটি করা শালিকটা কি যেন খোঁজে। তবে বর্ষার এই রসিকতা বোঝে না শহুরে পথঘাট। তাই তো বৃষ্টি এলে আটকে যায় অফিসগামী মানুষ, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ইদানিং দেখছি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো, মেঘাচ্ছন্ন, ভালোই লাগে আমার কাছে। বৃষ্টিতে আমি ভিজি, বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। বৃষ্টিতে অফিস টাইম মতো যাওয়া যায় না, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কারণ রাস্তাঘাট অনেক জ্যাম থাকে। ক্ষণে ক্ষণে বদলায় বাতাসের গতি। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ। আগামী কয়েকদিন বৃষ্টিপাত কম হবে, তুলনামূলক কিছুটা কম হবে। তবে এই বৃষ্টিপাত যেটা হবে, দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে বেশি হবে। তবে এই সময়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললে চলে। বৃষ্টির পরিমাণ কমলে বাতাসের আর্দ্রতা কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ। মূলকভাবে কম থাকবে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরই বর্ষা এলে কদর বেড়ে যায় নৌকার কারিগরদের। ভৈরবের বিভিন্ন গ্রামে মৌসুমি কারিগররা ব্যস্ত থাকেন নৌকা তৈরিতে। ছোট নৌকা 4 থেকে 5 হাজার, আর আকারে বড় 8 থেকে 10 হাজার টাকায় বিক্রি হয়। প্রতিজন কারিগর দিন প্রতি মজুরি পান 800 থেকে 900 টাকা। ফজলুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। বর্ষায় নদী আর হাওর হয়ে ওঠে পূর্ণ যৌবনা। এ সময় কদর বেড়ে যায় নৌকার। 3 থেকে 4 মাস এমন ঠকঠক শব্দে মুখর থাকে ভৈরবের বিভিন্ন গ্রাম। মৌসুমী কারিগররা ব্যস্ত থাকেন নৌকা তৈরিতে। ছোট ছোট নৌকাকে আঞ্চলিক ভাষায় বলা হয় কোষা। 4 থেকে 5 হাজার টাকা বিক্রি হয় কোষা, আর আকারে বড় হলে দাম ওঠে 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত।
লস লাভ করে কিন্তু সারের কাজ হলো আগে বেচা কেনা করি 2000 আশাগঞ্জ বাউনবাড়িয়া চাঁদচর বিভিন্ন জায়গায় চাইছে লয়ে যা। বাদল দিনে প্রকৃতি অশান্ত থাকলেও কারিগররা থাকেন প্রফুল্ল, বাড়ে রুটি রোজগার, ঘরে ফেরে সচ্ছলতা। বর্ষাকালে এনে মনে করেন নৌকা কিনা বেচা হয় বেশি, কেউ জাল বাই বালা কিনে, কেউ বুদানা বাই বালা কিনে। নৌকা বানাতে 6 দিন সময় লাগে। এক একজন কারিগর দিন প্রতি মজুরি পান 800 থেকে 900 টাকা পর্যন্ত। সময় সংবাদ, ভৈরব। চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির পর এবার পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে প্রাণনাশের হুমকি পেলেন অভিনেত্রীর চাচা মিয়া বাবর হোসেন। তার অভিযোগ, খুলনার ঐতিহ্যবাহী মিয়াবাগ জমিদার বাড়ি থেকে তাকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পরিবারটি। আর পুলিশ বলছে অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে। খুলনায় আবারও আলোচনায় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির পৈতৃক সম্পত্তি মিয়াবাগ জমিদার বাড়ি। দীর্ঘদিন যাবত এবার বিষয়টি আলোচনায় এনেছেন তার চাচা মিয়া বাবর হোসেন। সম্প্রতি খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত 5 জুলাই তাকে জোরপূর্বক ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এ ঘটনায় গত 6 জুলাই খুলনার সোনারাঙ্গা থানায় লিখিত অভিযোগ এবং 10 জুলাই খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। আধা ঘন্টা সময়ের কথা বলছেন, তিনি হলো আমার ওই ভাইয়ের স্ত্রী। হ্যাঁ, আপনার কাছে মাপ চাই, আপনি নেমে যান, ঘটনার প্রায় 2 সপ্তাহ অতিক্রম হলেও নিরাপত্তাহীনতায় পৈতৃক বাড়ি ছেড়ে খুলনার একটি আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন মিয়া বাবর হোসেন। তার দাবি, পৈতৃক সম্পত্তির বাটোয়ারা হলেও মায়ের অংশ বাড়িটির কোনো ভাগ হয়নি। নিজের অংশ নন, থাকতে চান মায়ের বাড়িতে। আমি তো বাড়িটা চাচ্ছি না, আমি একটু থাকতে চাচ্ছি। বাড়িটা আমার মায়ের 2 আনা অংশে বাড়িটা দেওয়া হয়েছিল, সেটা দলিল আছে, বাটোয়ারা দলিল। তবে সকল অভিযোগ অস্বীকার করেন বাড়িতে বসবাসরত বাবরের সেজো ভাইয়ের স্ত্রী। ওনার সম্পদ ওনার ভাইয়ের কাছে বিক্রি করেছে, উনি ওনার কাছে জিজ্ঞেস করেন, আমি জানি না, আমি জানি যে তার ভাইয়ের কাছে সে বিক্রি করে দিয়েছে। পুলিশ বলছে অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে। যেহেতু অভিযোগ হয়েছে, বিষয়টা আমরা তদন্ত করে দেখছি, এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। নগরীর শিববাড়ি এলাকার ইব্রাহিম মিয়া রোডের এই বাড়িতে থাকতেন চিত্রনায়িকা পপির দাদা জমিদার ইসমাইল মিয়া। তার মৃত্যুর পর 6 ছেলে 3 মেয়ে ও স্ত্রীকে ভাগ করে দেওয়া হয় সম্পত্তি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। মাদারীপুরে 6তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ। পাশের কক্ষ থেকে জীবিত উদ্ধার একজন। আর ঘটনার পর থেকেই পলাতক ভাড়াটিয়া নয়ন হাওলাদার। 2.5 মাস আগে মাদারীপুর শহরের শকুনি লেকের দক্ষিণ পাড়ের 6তলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন ফল ব্যবসায়ী নয়ন হাওলাদার। তার সঙ্গে ওঠেন আরও 2 জন। 1 সপ্তাহ ধরে ওই ফ্ল্যাটে কেউ ঢোকেননি আর বেরো হননি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে চিৎকার শুনে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে এক যুবকের মরদেহ। বন্ধ থাকা আরও একটি কক্ষ থেকে শাওন হাওলাদার নামে এক যুবককে উদ্ধার করা হয়। যে মারা গেছে তাকে সে ফুলের ছিল পরা, যে চিল্লাচিল্লি করছে ওনারে আমরা লক করা অবস্থায় পাইছি ভিতরে। যে মারা গেছে এর এক বন্ধু, এর সাথে আজ 5 দিন ধরে আসে যায়, এরা ওই 2 জন একসাথে যায়, একসাথে আসে। তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। ঘটনাটা কি সেটা জানার চেষ্টা করছি। একজনকে মৃত অবস্থায় পেলাম এবং একজনকে জীবিত অবস্থায় পেলাম। যে জীবিত অবস্থায় ছিল তার থেকে আমরা জানার চেষ্টা করছি আসলে কি হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মূল অভিযুক্ত নয়ন হাওলাদার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। পাবনা ও নাটোরে পদ্মা নদীর বালুমহাল দখলকারী কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। পাবনার ঈশ্বরদীর সাড়া এবং পার্শ্ববর্তী নাটোরের লালপুরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার হয় 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদক, মাথার খুলি ও নগদ টাকা। এছাড়াও পাওয়া যায় চাঁদাবাজির তালিকা, যাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন গণমাধ্যম কর্মীর নামও রয়েছে। আটকরা সবাই আলোচিত আওয়ামী লীগ নেতা কাকনের ঘনিষ্ঠ বলে জানিয়েছে সেনাবাহিনী। এর আগে ঈশ্বরদীর সাড়াঘাটে কাকন বাহিনীর গুলিবর্ষণ নিয়ে প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজন করে কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর GKM মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আবদেল ওয়াহাব সাইদানি। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হবে। এ সময় গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়। গাজা ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন 94 জন। উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাতেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর মধ্যেই যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। বরং উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে যুদ্ধ শেষে গাজার প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার বেঁচে থাকার তাগিদে ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটে। উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাও রক্ষা পায়নি দখলদার বাহিনীর হাত থেকে। হলি ফ্যামিলি গির্জা লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি সহ আরও অনেকে। নিহতদের শেষ বিদায়ে ভিড় জমান শোকাহতরা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন। গাজায় মানবতার আরেক নিষ্ঠুর পরিসংখ্যান উপস্থাপন করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী উপত্যকায় প্রতিদিন গড়ে 28 শিশু মারা যাচ্ছে। গত 21 মাসে নিহত হয়েছে 17,000 শিশু, আহত 33,000। ইউনিসেফ বলছে, অস্ত্রহীন এসব শিশু কোনো যোদ্ধা নয়, খাদ্য বা ওষুধের লাইনে দাঁড়িয়ে জীবন হারাচ্ছে। আর যারা বেঁচে আছে তারা বয়ে বেড়াচ্ছে চিরস্থায়ী মানসিক আঘাত। এদিকে যুদ্ধবিরতি আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দোহায় মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে তেল আবিব। নতুন প্রস্তাব অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতিতে মোরা করিডোর থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। তবে হামাস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। বরং গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। গাজায় যুদ্ধ শেষে প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি হলে আরব সম্মেলনে গৃহীত পুনর্গঠনের রোডম্যাপ অনুযায়ী ফিলিস্তিনি প্রশাসন উপত্যকায় ফিরবে বলে জানানো হয়। একই সঙ্গে ইসরায়েলের চাপিয়ে দেয়া গাজাবাসীদের স্থানান্তর পরিকল্পনা কখনই মানা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটল। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুজবের জেরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হোয়াইট হাউস জানিয়েছে, এক ধরনের শিরার সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে শারীরিক ফিটনেস ধরে রাখতে তিনি নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। ট্রাম্পের হাতে রক্ত জমাটের মতো দাগ আর পায়ের ফোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে তার ফোলা পা চোখে পড়ে ফটো সাংবাদিকদের। এরপর আবারও তার হাতে রক্তাক্ত চিহ্ন ধরা পড়ে হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়। এ নিয়ে জল্পনা কল্পনা বাড়তে থাকায় প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞদের ভাষ্য মতে 70 বছরের বেশি বয়সে সাধারণত এই সমস্যা বেশি দেখা যায়। সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে ট্রাম্পের শিরার রক্ত সঠিকভাবে হৃদয়ে ফিরে যাচ্ছে না। এতে পায়ের রক্ত জমে ফুলে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষায় গভীর ধমনীজনিত জটিলতার কোনো প্রমাণ মেলেনি। পরীক্ষার অন্যান্য ফলাফলও ছিল স্বাভাবিক। শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়া এই প্রেসিডেন্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ব্রিটেনের সমারসেটে স্কুলগামী শিক্ষার্থীদের বহনকারী বাস দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে তখন 60 থেকে 70 জন যাত্রী ছিলেন। তারা মাইনহেড মিডল স্কুলে যাচ্ছিলেন। পুলিশ হতাহতের খবর নিশ্চিত করেন। অন্তত 21 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর অভিভাবকরা দ্রুত স্কুলে এসে সন্তানদের খোঁজ নেন।
যুক্তরাজ্যে 16 ও 17 বছর বয়সীদের ভোটাধিকার নিশ্চিত করতে পার্লামেন্টে নতুন বিল উত্থাপনের পরিকল্পনা করছে দেশটির সরকার। এই পরিবর্তন কার্যকর হলে আগামী সাধারণ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটার বয়স কমানোর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পরিবর্তন বলছে ব্রিটিশ সরকার। তারা বলছে, যারা কাজ করে, কর দেয়, তাদের রাষ্ট্র পরিচালনায় মত দেওয়ার অধিকার থাকা উচিত। বিল পাশ হলে 95 লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। একই সঙ্গে বাড়ানো হবে ভোটার আইডির ধরন, চালু হবে স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধন ব্যবস্থা, আর কঠোর করা হবে বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণ আইন। 1969 সালের পর এটি যুক্তরাজ্যের নির্বাচনী ব্যবস্থায় সবচেয়ে বড় সংস্কার বলে মনে করা হচ্ছে। তবে বিরোধীরা এটিকে স্টারমার সরকারের রাজনৈতিক সুবিধা অর্জনের কৌশল বলছেন। বর্তমানে অস্ট্রিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল সহ কয়েকটি দেশে 16 বছর বয়সীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন এবং পরিবহন গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি হয়েছে জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে। ব্রিটেন সফররত জার্মান চ্যান্সেলর ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিতে সই করেন। দুই দেশ যৌথভাবে ড্রোন, এআই প্রযুক্তি নির্ভর অস্ত্র তৈরি এবং তাদের উৎপাদিত টাইফুন যুদ্ধবিমান ও এর যন্ত্রাংশের রফতানি বাড়ানোর চুক্তি করেছে। ঐতিহাসিক চুক্তিকে সহযোগিতার নতুন অধ্যায় বলে আখ্যায়িত করছেন দুই দেশের সরকার প্রধান। যুক্তরাজ্য এবং জার্মানির মধ্যে সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ। উভয় দেশই ন্যাটো, জাতিসংঘ, G7 এবং G20-র মতো জোট ও সংস্থায় একসঙ্গে কাজ করে। এবার প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন এবং পরিবহন সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঐতিহাসিক চুক্তি করেছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের প্রথম যুক্তরাজ্য সফরে দুই দেশের সম্পর্ক মজবুত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তাদের সঙ্গে ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীও। চুক্তিতে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন এবং পরিবহন সহ নানা খাতে যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে। দুই দেশ যৌথভাবে ড্রোন, এআই প্রযুক্তি নির্ভর অস্ত্র তৈরি এবং উৎপাদিত টাইফুন যুদ্ধবিমান ও এর যন্ত্রাংশের রপ্তানি বাড়ানোর চুক্তি করেছে। পাশাপাশি যোগাযোগ ও পরিবহন দ্রুত করতে যুক্তরাজ্য ও জার্মানি একটি নতুন রেলপথ স্থাপনের ঘোষণা দিয়েছে। চুক্তির গুরুত্বপূর্ণ একটি অংশ হল পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি। ইউক্রেনের রুশ হামলা এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিশ্রুতি অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। মের্জ বলেন, এটি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বরং শিক্ষা, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দুই দেশের কাছাকাছি আনবে। স্টারমার একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই চুক্তি দুই দেশের যৌথ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। অবৈধ অভিবাসী ঠেকাতেও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, জার্মানি একটি নতুন আইন আনবে যাতে ব্রিটেনে নৌকা পাঠানো চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যে 3 জনের ডিএনএ ব্যবহার করে জন্ম নিয়েছে বংশগত রোগমুক্ত 8টি শিশু। ব্রিটিশ বিজ্ঞানীদের উদ্ভাবিত এই প্রযুক্তিতে দুরারোগ্য মাইটোকন্ড্রিয়াল রোগ থেকে মুক্ত রাখা সম্ভব হয়েছে এই নবজাতকদের। নিউক্যাসলের একটি ফার্টিলিটি সেন্টারে গোপন পরিচয়ের 8টি পরিবার অংশ নেয় এই পরীক্ষামূলক চিকিৎসা প্রক্রিয়ায়, যেখানে এক বাবা মার ডিম্বাণু ও শুক্রাণুর সঙ্গে যুক্ত হয় আরেক নারীর স্বাস্থ্যবান ডিম্বাণুর মাইটোকন্ড্রিয়া। মোট ডিএনএর 99.9% আসে শিশুর মা বাবার কাছ থেকে, আর মাত্র 0.1% দাতা ওই নারী। বিজ্ঞানীদের দাবি, এভাবেই থামানো সম্ভব হয় জিনগতভাবে ছড়ানো মারাত্মক স্নায়ু ও হৃদরোগ। 2016 সালে প্রথমবার যুক্তরাজ্যে এমন শিশুর জন্মের তথ্য সামনে আসে। তবে বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে নিশ্চিত করা হয়, এখন পর্যন্ত 8টি শিশু জন্মেছে এই পদ্ধতিতে। নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ও স্থানীয় হাসপাতালের যৌথ গবেষণায় 10 বছর আগে শুরু হওয়া এই প্রযুক্তি এখন বাস্তব সফলতায় পৌঁছেছে। ইতালির আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্ট মিলানের এক ফ্যাশন শোয়ে কোহলাপুরি স্যান্ডেল অনুকরণ করে বিতর্কে জড়ায় বিলাসবহুল ব্র্যান্ড প্রাডা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ভারতের কোহলাপুর সফরে এলো প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল। অনুপ্রেরণার উৎসকে স্বীকৃতি দিতেই এই সফর বলে মনে করছেন অনেকে।
ভারতের মহারাষ্ট্রের কোলহাপুরে জন্ম কোলহাপুরি স্যান্ডেলের, যার ইতিহাস গড়ায় 1200 শতকে। সম্প্রতি মিলানের এক ফ্যাশন শোয়ে প্রাডা প্রদর্শন করে এক জোড়া খোলা পায়ের স্যান্ডেল, যা দেখতে প্রায় একেবারে কোলহাপুরির মতো। কিন্তু নকশার উৎস হিসেবে ভারতের নাম না থাকায় স্যান্ডেল স্ক্যান্ডালের অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয় সমালোচনার ঝড়। ভারতীয় কারিগরেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঐতিহ্য চুরি করে আন্তর্জাতিক স্বীকৃতি কুড়াচ্ছে বড় ব্র্যান্ড। জাতীয়তাবাদের আবেগে সাড়া দিয়ে দেশীয় পণ্য বেছে নিতে উৎসাহ দেখান অনেক ভারতীয়। বাড়ে কোলহাপুরি স্যান্ডেলের চাহিদা। শেষমেশ প্রাডা বাধ্য হয়ে স্বীকার করে তাদের ডিজাইন ভারতীয় ঐতিহ্য কোলহাপুরি থেকে অনুপ্রাণিত। ইতালি থেকে প্রাডার একটি প্রতিনিধি দল ভারতের সফরে গেছেন। মঙ্গলবার সেখানকার কয়েকটি দোকান ও কারখানা ঘুরে দেখেন তারা। কোলহাপুর সফরে এসে প্রাডা টিম আমাদের কারখানার কর্মীদের উপহার দিয়েছে এবং তারা কোলহাপুর স্যান্ডেল তৈরির প্রক্রিয়াও দেখেছে। আজ তারা কোলহাপুরের সবচেয়ে বড় বাজারের দোকানগুলো ঘুরে দেখবেন। স্থানীয় দোকানিরা দেখান তাদের হাতে তৈরি স্যান্ডেলের নানা রকম ডিজাইন। কারিগরেরা তুলে ধরেন নিজেদের পদ্ধতি, কাঁচামাল ও ইতিহাস। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। চীন সফরে গিয়ে পান্ডা ফুনির সাথে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকার পর 2024 সালে পান্ডা ফুনিকে চীনে ফেরত আনা হয়। পান্ডা বিনিময়কে দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক হিসেবে আখ্যা দেন আলবানিজ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চেংদু জায়ান্ট পান্ডা ব্রিডিং সেন্টারে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে একটি পান্ডা। 2009 সালে ফুনিকে পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেড চিড়িয়াখানায়। তবে দীর্ঘ 15 বছরেও প্রজননে সফল না হওয়ায় 2024 সালে ফুনি ও তার সঙ্গী ওয়াংওয়াংকে ফিরিয়ে আনা হয় চীনে। দেশটিতে সফরে এসে ফুনি এর সঙ্গে দেখা করতে ছুটে যান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। 6 দিনের সফরে চেংদু ছিল তার শেষ গন্তব্য। ঘুরে দেখেছেন ককলিয়ার ইমপ্ল্যান্ট রিসার্চ ও ম্যানুফ্যাকচারিং সেন্টারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, এই সুন্দর দূতরাই দুই দেশের বন্ধন দৃঢ় করে। আলবানিজ বলেন, দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক হিসেবেই পান্ডাদের এই বিনিময়। ফুনিয়ের জায়গা বর্তমানে নিয়েছে ইলান আর শিংচিও। চেংদু থেকে যাওয়া নতুন এই দুই পান্ডা এখন রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড চিড়িয়াখানায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চিলির আতাকামা মরুভূমিতে শুরু হয়েছে লা তিরানা উৎসব। কিন্তু একে সাধারণ ধর্মীয় উৎসব বললে ভুল হবে, কারণ এখানে শত শত মানুষ সহ রয়েছেন একজন ক্যাথলিক পুরোহিত, যিনি শয়তানের পোশাক পরে নাচেন। তাদের উদ্দেশ্য ভার্জিন অফ কার্মেন মাতার বিজয় গাথা উদযাপন। মাস শেষ হতেই উৎসবের চিত্রে বদলে যায় চিলির লা তিরানা শহর। আতাকামা মরুভূমির বুক জুড়ে জড়ো হয় হাজারো মানুষ। কেউ আলোকিত শয়তানের মুখোশ পরে, কেউ রঙিন পোশাকের ছন্দে মেতে ওঠেন। ধর্মীয় আনুগত্য ও নৃত্যের মিশেলে শুরু হয় 3 দিনব্যাপী দিয়াব্লাদা অর্থাৎ শয়তানের নৃত্য উৎসব। এই উৎসবের এক অনন্য অংশ পুরোহিত পাদ্রে হুয়ান রদ্রিগেজ চাপা। 25 বছর ধরে তিনি এই নাচের অংশ আর দিয়াব্লাদার সঙ্গে পরিচিত 30 বছরের বেশি। সাদা আল্প খুলে তিনি রঙিন পোশাকে শয়তানের মুখোশ পরে নাচেন। তার মতে এই উৎসব মা মারিয়ার ভালোবাসার সামনে শয়তানের পরাজয়ের গল্প বলে। এবারও তার নেতৃত্বে শয়তানের মুখোশ পরে উৎসবে মাতেন ভক্তরা। ওরা নাচছে 25 বছর হলো, তবে আমি দিয়াব্লাদা উৎসবে আসি 30 বছর ধরে। লা তিরানার এই ধর্মীয় উৎসব শুধু বিশ্বাসের নয়, এটি এক ঐতিহ্য যেখানে আদিবাসী সংস্কৃতি, ক্যাথলিক ধর্ম ও আনন্দ একত্র হয়ে যায়। শয়তানের নাচ এখানে অপবিত্র নয়, বরং মা মারিয়ার বিজয়ের প্রতীক। ধর্মীয় বিশ্বাস আর লোকজ সংস্কৃতির এমন সংমিশ্রণেই চিলির লা তিরানা উৎসব হয়ে উঠেছে অনন্য এক আয়োজন, যেখানে শয়তানও হার মানে প্রার্থনার কাছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন। এই মুহূর্তে বগুড়ায় আছেন রিপোর্টার আব্দুল আওয়াল, টাঙ্গাইলে কাদির তালুকদার ও চাঁদপুরে আছেন রিপোর্টার ফারুক আহমেদ। প্রথমেই যাচ্ছি বগুড়ায় আব্দুল আওয়ালের কাছে। আওয়াল, ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মরণে কিন্তু সারা দেশের মতো বগুড়াতেও আজকে আয়োজন করা হয়েছে এবং যে প্রতীকী ম্যারাথন সেটা ইতিমধ্যেই শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে মোহাম্মদ আলী এই হাসপাতাল হয়ে কিন্তু আজকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইতিমধ্যেই আবারও খোকন পার্কে এসে কিন্তু শেষ হয়েছে। এবং ইতিমধ্যেই যারা আসলে ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত যোদ্ধারা যারা আছেন বা জুলাই যোদ্ধা যারা আছেন,
এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নানা ব্যক্তিবর্গ তারাও কিন্তু ইতিমধ্যেই এই ম্যারাথনের যে ফিনিশ লাইনটি শহীদ খোকন পার্ক এটি কিন্তু শেষ করেছেন এবং অন্যান্য পার্টিসিপেন্ট যারা আছেন তারা কিন্তু ওর একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এই যে ম্যারাথনের ফিনিশ লাইনের দিকে এগিয়ে আসছেন। এবং দর্শক একটু তথ্য জানিয়ে রাখি আজকের যে প্রতীকী ম্যারাথন এই ম্যারাথনে কিন্তু 600 জন যোদ্ধা এবং অংশগ্রহণ করেছেন। গণঅভ্যুত্থানের পাশাপাশি কিন্তু অন্যান্য যারা আসলে সরকারি বেসরকারি এই বিভিন্ন প্রতিষ্ঠানের যারা ব্যক্তিবর্গ আছেন বা সাধারণ মানুষ যারা আছেন 600 জন পার্টিসিপেশন কিন্তু আজকের এই যে ম্যারাথন সেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এর মধ্য থেকে সেরা 18 জন পুরুষ এবং সেরা 18 জন নারীকে কিন্তু আসলে আজকে সংবর্ধনা দেওয়া হবে। এখান থেকে তারা বিজয়ী হয়েছেন এবং তাদেরকে মেডেলের পাশাপাশি কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে এবং ইতিমধ্যেই যেমনটি দর্শক আপনারা দেখছেন যে যারা পার্টিসিপেট রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটা উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কিন্তু আসলে এই ম্যারাথনের যে ফিনিশ লাইন সেই ফিনিশ লাইনে চলে এসেছেন এবং তারা যে প্রতীকী ম্যারাথনটি সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন এবং যারা অন্যান্য পার্টিসিপেট রয়েছেন যারা এখনো শেষ করতে পারেনি তারাও কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই যে ম্যারাথনের যে ফিনিশ লাইনটি রয়েছে সেদিকে কিন্তু এগিয়ে আসছেন এবং যেই শহরের যেই শহীদ খোকন পার্ক রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার বগুড়ায় সেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে কিন্তু আসলে যে এই যে ম্যারাথনটি আজকে সেটি কিন্তু শেষ হয়েছে এবং এখন থেকে প্রায় 40 মিনিট আগে বগুড়া জেলা প্রশাসক রয়েছেন হোস্টা আফরোজা এবং তিনি এই যে আজকের প্রতীকী ম্যারাথন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে সেই প্রতীকী ম্যারাথনের কিন্তু উদ্বোধন করেন এবং সেখানে জেলার পুলিশ সুপার সহ কিন্তু অন্যান্য দপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আসলে সেই যে আজকের প্রতীকী ম্যারাথনে তারাও কিন্তু অংশ নিয়েছেন এবং প্রত্যেকের মধ্যেই আমরা দেখেছি যে শুক্রবার বন্ধের দিনে আসলে যে একটি উচ্ছ্বাস বা উদ্দীপনা সেই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে কিন্তু আসলে এই যে ম্যারাথন সেই ম্যারাথনে কিন্তু অংশ নিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যারা অংশগ্রহণকারী তারা কিন্তু দৌড়ে যেই ফিনিশ লাইনটি রয়েছে সেদিকে কিন্তু এগিয়ে আসছেন এবং সেই অংশগ্রহণকারীদের মধ্যে যেমন সাধারণ শিক্ষার্থী রয়েছেন নারী এবং পুরুষ শিক্ষার্থী পাশাপাশি কিন্তু বিভিন্ন শ্রেণী বয়সের পেশার মানুষও কিন্তু আসলে আজকের যেই ম্যারাথন সেখানে কিন্তু অংশ নিয়েছেন এবং ইতিমধ্যেই যেই বিচারিক টিমটি রয়েছে তারা কিন্তু সেরা 18 জন যেই পার্টিসিপেট পুরুষ এবং নারী উভয় তারা কিন্তু বাছাইয়ের কার্যক্রমটি কিন্তু শুরু করে দিয়েছেন এবং যেই ম্যারাথনের যে ফিনিশ লাইন সেখানে যারা আসার পরে পার্টিসিপেটদের কিন্তু সেখান থেকে বাছাই করে নেওয়া হচ্ছে এবং যেই বিচারের কাজ ওইটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং যেই প্রতীকী যেই ম্যারাথন সেই প্রতীকী ম্যারাথনের যে কেন্দ্রীয় শহীদ মিনার আর এখানে কিন্তু সবাই এসে এবং এ নিয়ে আরো বিস্তারিত জানবো চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক। 2024 সালের ঠিক এই দিনে 18 জুলাই রাজধানী ঢাকায় চাঁদপুরের সন্তান শাহাদাত হোসেন সে শহীদ হয়েছিলেন আর সেই দিনকে স্মরণ করে মূলত আজকে চাঁদপুরে প্রতীকী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে এটি চাঁদপুর শহরের ওয়্যারলেসের মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ষোলগড় এলাকায় এসে এইমাত্র এই প্রতীকী মিনি ম্যারাথনটি শেষ হলো। এখানে জুলাই যোদ্ধাদের পরিবার, শহীদ পরিবার এবং যারা আহত হয়েছিল তারা তো আছেই, তাদের সঙ্গে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষজন অংশ নিয়েছেন এবং সরকারি প্রশাসনের কর্মকর্তারা বলেছেন আসলে জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য তারা এই বিশেষ আয়োজনটি করেছেন এবং এই প্রতীকী মিনি যে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে আসলে এখানে তাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে মূলত জুলাই বিপ্লবকে স্মরণ করা এবং সেই জুলাই বিপ্লবকে স্মরণ করতে গিয়ে জেলা প্রশাসন এই প্রতীকী মিনি ম্যারাথনটির আয়োজন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ এবং সেই শিক্ষার্থীরা আছে যারা বিগত জুলাই আন্দোলনে সংগ্রাম করেছিল ন্যায্যতার জন্য, কোটা প্রথা বাতিলের জন্য এবং সবশেষ এক দফা দাবি যেটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল সেই কার্যক্রমকে আসলে সফল হওয়ার পরে কিন্তু আজকে তারা সেই মাসব্যাপী যে কর্মসূচি অর্থাৎ 1 জুলাই থেকে শুরু করে 36 জুলাই অর্থাৎ 35 দিনের যে কর্মসূচি সেই কর্মসূচির আজকে 18তম দিনে চাঁদপুরে এই বিশাল আয়োজনটি হয়েছে এবং এই আয়োজনটি আসলে সফল করার জন্য মূলত শিক্ষার্থীরাই কিন্তু এখানে সহযোগিতা করেছে প্রশাসনকে। আমরা যদি বলতে পারি এই মুহূর্তে চাঁদপুরের জেলা প্রশাসক
শিক্ষার্থীদের উদ্দেশ্যে, অর্থাৎ যারা জুলাই আন্দোলনে শরিক হয়েছিল তাদের আত্মদানের কথা এবং তাদের কথা শুনছেন। এবং সেখানে কিন্তু জেলা প্রশাসকের সঙ্গে পুলিশ সুপার সহ আরও যারা কর্মকর্তা আছে তারা কিন্তু জুলাই বিপ্লবে অংশ নেওয়া অনেকের কথা শুনছেন। এবং এই মুহূর্তে একজন জুলাই বিপ্লবে শহীদ হওয়া একজন ভাইয়ের বোন সে এখন এই মুহূর্তে কথা বলছেন এবং শহীদ শাহাদাতের ভাই যে রাজধানী ঢাকা শহীদ ছিল এবং তার সেই দিনকে স্মরণ করার জন্য সে আসলে আজকে খুব আবেগে আপ্লুত। এবং আমরা এই মুহূর্তে তার সাথে একটু কথা বলবো। সেদিন যে আপনার ভাই মারা গেল, শহীদ হলো, তো এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগছে? এই মুহূর্ত আমার কাছে এখন ভালোই লাগতেছে, কিন্তু ওই দিন যখন আমার ভাই মারা গেছে তখন তো আমরা ছিলাম, মানে আমার আব্বু আম্মু সবাই তো অজ্ঞান অবস্থায় ছিল, তাদেরকে জ্ঞান দিতে থাকি, তাদের উঠাইতে থাকি। এবং ওই সময় আমরা কীরকম ছিলাম আমরা নিজেরাও জানি না। যখন শুনছি খুনি হাসিনা দেশ থেকে চলে যায় তখন তো আমরা বলছি যে ভাইয়া শুধু শুধু মরে না, ভাইয়া শহীদ হয়েছে, ভাইয়া দেশের জন্য শহীদ হয়েছে। তখন এটা বলে মনকে সাধনা দিছি যে অনেক ধন্যবাদ। আসলে একজন ভাইকে হারানোর যে দুঃখ কষ্ট সেটি ভুলে গিয়েছে যখন দেশটা আবার নতুন করে ফিরে আসলো, প্রাণ চালচলো ফিরে আসলো এবং সেই পরিবেশটি নিশ্চিত হওয়ার জন্য আসলে সবার মুখে কিন্তু আজ কিন্তু হাসি। আমি এই মুহূর্তে চাঁদপুরের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো। আপনারা যারা অংশীজন আছে অর্থাৎ জুলাই বিপ্লবকে সফল করেছিল তাদের জন্য আজকে যে এই যে স্মরণীয় করে রাখলে সার্থকতা আমরা কি একটু জানতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জুলাই শহীদদেরকেই স্মরণ করার জন্য এই প্রতীকী ম্যারাথনটা করেছি। আমরা বিশ্বাস করি আজকের এই প্রতীকী ম্যারাথনের মাধ্যমে আমাদের বৈষম্যহীন সমাজ গঠনে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। অনেক ধন্যবাদ। তো চাঁদপুরে যে প্রতীকী মিনি ম্যারাথন অর্থাৎ জুলাই বিপ্লবকে স্মরণ করার জন্য যে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হলো, এই ছিল আমার কাছে সব শেষ। মিনি ম্যারাথনের খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আব্দুল আওয়াল এবং তারপরে আমরা যুক্ত হয়েছিলাম চাঁদপুর থেকে ফারুকের সঙ্গে। প্রতিবেশী দেশ ভারতকে দেখে টনক নড়েছে বাফুফের। অক্টোবর উইন্ডোতে শক্তিশালী চীন, দক্ষিণ কোরিয়া বা জাপানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে অ্যাওয়ে ম্যাচ খেলবে আফিদারা। কয়েক সপ্তাহের ক্যাম্প করারও পরিকল্পনা আছে ফেডারেশনের, নিশ্চিত করেছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। এদিকে ভুটানের লিগে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলে ফেরার প্রশ্নে সাবিনা সুমাইয়াদের শৃঙ্খলাকেই গুরুত্ব দিচ্ছে বাফুফে। দেশের নারী ফুটবলে সাফল্য আসলে শোনা যায় বড় বড় আশ্বাস আর পরিকল্পনা, তবে বাস্তবায়ন হয় না অর্ধেকও। এই তো কদিন আগে দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর মধ্যরাতের সংবর্ধনায় শেষ হয় ফুটবলারদের প্রতি বাফুফের দায়িত্ব। অথচ বাতাসে কান পাতলেই শোনা যায় একই সাফল্যের পর প্রতিবেশী দেশ ভারত নারী ফুটবল দল নিয়ে সাজাচ্ছে একাধিক পরিকল্পনা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্ব সামনে রেখে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু টাইগ্রেস। সেখানে এখনো পরিকল্পনায় সীমাবদ্ধ বাংলাদেশ, তবে দেরিতে হলেও নারী দল নিয়ে আসার কথা শুনিয়েছে বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, চীন কিংবা জাপানের সঙ্গে দুটি ম্যাচ খেলবে আফিদারা। ঢাকায় নয়, ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপান বা কোরিয়ায় যেয়ে খেলবে বাটলারের দল। জাপান, কোরিয়া, চায়না এই দেশগুলোর সাথে খেলা, তো এগুলোর সাথে যদি খেলতে পারি এবং সেখানে রেখে যদি আমরা ট্রেনিং করাতে পারি সেটা মোর ইফেক্টিভ হবে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ, এরপর নমনীয় হয়ে ফিরে এলেও সবশেষ এশিয়ান কাপ বাছাই বা দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচে জায়গা হয়নি সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়াদের। তাই বাধ্য হয়ে ভুটানের লিগে খেলছেন সাবিনারা, সেখানে পারফর্ম করছেন দুর্দান্ত। এটা কোচের ব্যাপার। কোচ তো একটা জিনিস বলেছে যে কোচের কাছে কেউ শত্রু না। কোচ দুইটা জিনিস দেখবে, একটা হলো ফিটনেস, পারফরমেন্স, একইভাবে দেখবে ডিসিপ্লিন। তার মানে দাঁড়ায় শুধু পারফরমেন্স নয়, শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ নয় বাটলারের কাছে। এগুলো যদি মিট করে তাহলে অবশ্যই ওরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া লিগের দলগুলোর মধ্যে সবার আগে ক্যাম্প শুরু করেছে ঢাকা আবাহনী। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের প্রস্তুতির জন্য অনুশীলন শুরু করেছে আকাশী নীলরা। বসুন্ধরা কিংস থেকে শেখ মোরসালিন ও পুলিশ এফসি থেকে আল আমিনের সঙ্গে চুক্তি করে ঘরোয়া ফুটবলের দল বদলের বাজারে বড় চমক দিয়েছে ক্লাবটি। যদিও প্রথম অনুশীলনে ছিল না ক্লাবটির জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল বেশ কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন, অবশেষে যা সত্য হলো। গত মৌসুমে বসুন্ধরা কিংসে খেলা শেখ মুরসালিন ও পুলিশ এফসিতে খেলা আলামিনের নতুন ঠিকানা ঢাকা আবাহনী। ঘরোয়া মৌসুম শুরুর আগে জাতীয় দলের এই দুই ফুটবলারের সঙ্গে চুক্তি করে বড় চমকই দিল গত মৌসুমে অর্থের অভাবে দল গড়তে হিমশিম খাওয়া আবাহনী। জোরালো গুঞ্জন আছে সাবেক মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতেকেও দলে ভেড়াচ্ছে পেশাদার লিগের সর্বোচ্চ শিরোপাধারী ক্লাবটি। লিগ রানার্স আপ হওয়ায় এএফসি চ্যালেঞ্জ কাপ খেলার আমন্ত্রণ পেয়েছে আকাশী নীলরা, তবে তার আগে পেরুতে হবে প্লে অফ বাধা, যার জন্য ২৬ দিন আগেই প্রস্তুতি শুরু করেছে আবাহনী। মারুফুল হকের ঢাকা ক্যাম্পের প্রথম দিনই নতুন সতীর্থদের সঙ্গে বোঝাপড়া সেরে নিলেন মুরসালিন আলামিনরা। যদিও প্রথম দিনের অনুশীলনে ছিল না আকাশী নীলদের চেনা মুখগুলো, ছিল না বিদেশি ফুটবলাররাও। ওদের যে ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো যদি আমি টিউন করতে পারি তাহলে আমার মনে হয় যে আরো ভালো করতে পারবেন। ওদের লাস্ট 10-15টা ম্যাচ অলরেডি আমার দেখা হয়ে গেছে এবং সেখান থেকে আমার ডাটা এবং তাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট সেগুলো নিয়ে আমার কাজ হচ্ছে এবং আস্তে আস্তে আমার টিমটা যখন ফুল ফিটনেসে চলে আসবে তখন আমার টিমের সঙ্গে সেগুলো শেয়ার করবো এবং সেই অনুযায়ী আমার গেম প্ল্যান তৈরি করবো ইনশাআল্লাহ। আবাহনীতে যোগ দিয়ে স্বপ্ন পূরণ হলো গেল মৌসুমে প্রিমিয়ার লিগে 10 গোল করা আলামিনের। অন্যদিকে গেম টাইম পেতে বসুন্ধরা কিংস ছেড়েছেন মুরসালিন। অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জ, আমার ফার্স্ট টার্গেট থাকবে বেস্ট 11-এ ঢোকা, তারপরে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়া, এটাই টার্গেট থাকবে ইনশাআল্লাহ। সবার একটা স্বপ্ন থাকে যে বড় বড় ক্লাবে খেলার, তো আমার স্বপ্ন যে আবাহনী অনেক বড় টিম, আবাহনী জার্সির যে ওয়েটটা তো অনেক বড়, অনেক হাই, আবাহনী যে সামর্থ্যরা আছে অনেক বেশি, তো আমারও এরকম স্বপ্ন যে একটা বড় টিমে খেলা, তো এই সিজন আবাহনীতে আসি। এএফসি চ্যালেঞ্জ কাপের প্লে অফের আগে বেশ কজন বিদেশি ফুটবলার দলে ভেড়াতে চায় আবাহনী, যদিও অর্থ সংকটের কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্লাবটি। আলোচনায় আমি আমাদের যে বিদেশি প্রয়োজন সেটাও আমি অবহিত করেছি। চেষ্টা থাকবে যাতে খুব অল্প সময়ের মধ্যে যাতে বিদেশি কনফার্ম করে সেটা টিমের সাথে সংযুক্ত করা। কিরগিজস্তানের ক্লাব মুরাস এফসির বিপক্ষে প্লে অফ ম্যাচ খেলবে আবাহনী। সেই বাধা টপকে মূল পর্বে খেলার লক্ষ্য এশিয়ান পর্যায়ে দেশের সবচেয়ে সফল ক্লাব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেটের খবর। লঙ্কা জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল। ওয়ানডে ও টেস্টে প্রত্যাশা পূরণ না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও এই দলটার ওপর আস্থা রাখতে বললেন ম্যানেজার নাফিস ইকবাল। লিটনের নেতৃত্বে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজেও দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস তার। ট্রফি হাতে লিটন দাস, বিমানবন্দরের ভিড়ে চোখে মুখে বিজয়ের আনন্দ। শ্রীলঙ্কার মাটিতে গড়েছে ইতিহাস, প্রথমবারের মতো লঙ্কান মাটি থেকে সিরিজ জয় করে ফিরেছে টাইগার্স। এটা শুধু একটা সিরিজ জয় নয়, নতুন বিশ্বাস, নতুন শুরুর গল্প। দেশের বাইরে সবচেয়ে সফল টি-20 অধিনায়ক এখন লিটন দাস। প্রথম ক্যাপ্টেন হিসেবে বিদেশের মাটিতে 2টি সিরিজ জয়। এমন জয়ের পেছনে ছিল দলগত নৈপুণ্য। শেখ মেহেদীর ঘূর্ণিতে ঘায়েল হয়েছেন লঙ্কান ব্যাটাররা। মোস্তাফিজও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। ইমন তানজিদ তামিম ব্যাট হাতে খেলেছেন সাহসী ইনিংস। শামীমও রেখেছেন কার্যকরী ভূমিকা। বিমানবন্দরে পুরো দলটা কি দেখা গেছে উজ্জীবিত, যদিও এদিন দলের সঙ্গে ফেরেননি শেখ মেহেদী ও তানজিম সাকিব। ফার্স্ট ম্যাচ টি-20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারবো। এই প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায়, স্পটলাইট পাইলে কিন্তু তারা নিজেকে স্পেশাল মনে করবে এবং দেন উই উইল হ্যাভ আ সুপারস্টার। তবে এই জয়ের আনন্দের মধ্যেই আবার নতুন চ্যালেঞ্জ। রোববার শুরু পাকিস্তান সিরিজ। খুব একটা বিশ্রামের সুযোগ পাবেন না ক্রিকেটাররা, শুরু হবে অনুশীলন। লঙ্কা জয় তাদের বাড়িয়েছে আত্মবিশ্বাস, পাকিস্তান সিরিজেও ভালো কিছুর প্রত্যাশা। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নেবে, কালকে থেকে যে যার কাজে আবার নেবে। টি-20 সিরিজ শুরুর আগে অধিনায়ক লিটন দাস ছিলেন অসীম চাপে, ছিল সমালোচনাও। তবে ড্যাশিং ব্যাটসম্যান আরও একবার নিজের নেতৃত্ব গুণের পরিচয় দিয়েছেন। সামনেও এই ধারাবাহিকতা ধরে রাখবেন লিটন, প্রত্যাশা নাফিস ইকবালের। ইট ওয়াজ নট ইজি ফর হিম। ও যেভাবে লিডিং ইনটু দ্য সিরিজ আসছিল, ব্যাট প্যাচ একটা যাচ্ছিল, প্লাস আমরা জানি যে আমাদের ব্যাট প্যাচ গেলে যেহেতু আমরা বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, তো আমরাও সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয়। তো ওই দিক থেকে একটা পার্সোনালিটি এভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমরা, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রোল।
ও নিজের ক্যারেক্টার শো করেছে এবং ওর যে ফর্মটা ধরছে আশা করি এবং দোয়া করবো যেন ধরে রাখতে পারে। ইতিহাস গড়ে ট্রফি হাতে দেশে ফিরলেও কাজ এখনো শেষ হয়নি টাইগারদের। ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও লিটনের দলের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুদিন বাদেই শুরু পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সকালে মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তবে দর্শক গ্যালারির জায়ান্ট স্ক্রিন স্থাপনে চোখে পড়েছে অসঙ্গতি। জায়ান্ট স্ক্রিন বসানোতে ব্যবহার করা হচ্ছে বাঁশ। মিরপুরের জায়ান্ট স্ক্রিন স্থাপনে ব্যবহার হচ্ছে বাঁশ। অবাক করা বিষয় হলো এমনটাই হচ্ছে। কদিন বাদই শুরু বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। এই সিরিজের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিসিবি। তবে একটা জিনিস নজরে এসেছে আমাদের, সেটা হলো মিরপুরের যে জায়ান্ট স্ক্রিনটি আছে সেখানে বাঁশ ব্যবহার করা হচ্ছে। এর জন্য আমরা বিসিবির এই দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে জায়ান্ট স্ক্রিনটি ঝড়ে ভেঙে যাওয়ার পর এখানে নতুন জায়ান্ট স্ক্রিনের জন্য তারা মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে এবং তার অনুমোদনও মিলেছে। খুব শিগগিরই সেটা দেশে আসবে। তবে যেহেতু পাকিস্তান সিরিজ হাতে সময় কম, তাই আপাতত একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে এই জায়ান্ট স্ক্রিনটি বসানোর দায়িত্ব দিয়েছেন। এই সামান্য বাঁশের যেই ভারটা দিয়ে তারা জায়ান্ট স্ক্রিনটা রাখতে চাচ্ছেন সেটা আসলে ঝুঁকিও আছে অনেক। তবে ঝুঁকি থাকলেও এর দায়ভার কোনোটাই বিসিবির উপর থাকবে না। প্রায় 1 বছর পর মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ ফিরছে। এই ম্যাচকে ঘিরে বিসিবি কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আমরা জানতে পেরেছি এবার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট চায় বিসিবি। তো এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের জন্য কিন্তু পুরোটা গামিনেডি সিলভা যেভাবে উইকেট তৈরি করবেন ওই উইকেটেই কিন্তু আসলে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজটি অনুষ্ঠিত হবে। এছাড়া আমরা যদি বলি যে এই পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজে নিরাপত্তার দিকটা থেকেও কিন্তু বিসিবি অনেক জোর দিচ্ছে। আজকে সকালে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ইউনিট সকালে মিরপুরে এসেছেন এবং মাঠের প্রতিটা জায়গা তারা ঘুরে ঘুরে দেখেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা কোনো হামলা হয় তখন তারা কিভাবে সেটা প্রতিহত করবেন সেই ব্যবস্থা এবং সেই মহড়াটা কিন্তু তারা দিয়েছেন। তো সর্বোপরি আসলে বলতে গেলে আগামী রোববার থেকে আসলে পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ শুরু হবে। শুধু এই টি-20 সিরিজের জন্যই নয়, সামনে আবার বাংলাদেশে এসিসির মিটিং হওয়ার কথা। ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে না, যার কারণটা নিরাপত্তা ইস্যু। তাই এই সিরিজে বাংলাদেশের নিরাপত্তা কেমন এটা পুরো বিশ্ব জানতে পারবে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। সকাল 11টা থেকে 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। অভিযানে আটক 25। হামলায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আবারও পরস্পর বিরোধী অবস্থানে দলগুলো। ঐক্য নষ্ট হলে নতুন সংকটের শঙ্কা। বিলম্বিত হতে পারে গণতন্ত্রে ফেরা, মানছেন রাজনীতিকরাও। ছাড় দেওয়ার মানসিকতায় জোর বিশ্লেষণ। এবং অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে পালিত হচ্ছে ফ্রি ইন্টারনেট ডে। প্রায় 12.25 কোটি গ্রাহককে বিনামূল্যে 1 GB ইন্টারনেট দিচ্ছে সরকার। মেয়াদ 5 দিন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।